প্রথমেই যেটা আমি বলে নিচ্ছি সেটা হচ্ছে কি আজকে যে আমার আলোচনাটা হবে সেটা আমার বিভিন্ন সময়ে এনার্জি যে আমার গবেষণা জ্বালানি খাতে এনার্জি সেক্টরে তার একটা কম্বাইন্ড একটা সর্ট অফ বেসড অন মাই রিসার্চ আউটকামস আমি একটু আলোচনা করার চেষ্টা করবো এবং এটা আমার যেটা ব্যক্তিগত মতো ভিউজ। তো আমাকে জুলফিকার আগে বলেছিল যে এরকম আমার লেকচারটা একটু লেমেন পার্সপেক্টিভে তৈরি করতে। তারপরে হয়তো কিছু কিছু, যেহেতু আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, হয়তো কিছু কিছু ইকোনমিক্স টার্ম চলে আসবে, বাট আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল ফর দ্য লেমেন পার্সপেক্টিভ। সো প্রথমে যেটা আমি যেটাতে শুরু করব সেটা হচ্ছে গিয়ে একটা সময় ছিল যেরকম এনার্জি সেক্টরটাকে ওভাবে গুরুত্ব দেওয়া হতো না, অ্যাটলিস্ট ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে। কোনো একটা কারণে এনার্জি যে রোলটা, রোল অফ এনার্জি টুয়ার্ডস ইকোনমিক কন্ট্রিবিউশন, এটাকে মার্জিনালাইজ করে রাখা হতো। যে আমরা যদি ক্লাসিক্যাল ভিউজ দেখি, নিউ ক্লাসিক্যাল ভিউজ দেখি, আহ, ওই ভিউজ গুলা যেগুলো বলে যে এরকম এনার্জিটা একটা সাবস্টিটিউট ইনপুট ইন দ্য প্রোডাকশন প্রসেস। তো কিন্তু পরবর্তীতে দেখা গেল, অ্যাকচুয়ালি রিসার্চাররা এটা নিয়ে সবসময় রিসার্চ করে, এবং যেটা দেখা গেল আপনার 1973 সালে এবং 1979 সালে দুটো অয়েল প্রাইস শক হয়েছিল পুরো বিশ্বে। তো তারপর থেকে অনেক রিসার্চার এনার্জি সেক্টর নিয়ে রিসার্চ করা শুরু করলো, এবং তারপরে তারা যেটা বলা শুরু করলো যে এনার্জি কে এখন বলা হয় ওই সময় থেকে বিভিন্ন রিসার্চের যে রেজাল্ট থেকে যে লাইফ ব্লাড অফ দ্য ইকোনমি। এই ওয়ার্ডটা আমি ইউজ করে থাকি, অনেকে নিউক্লিয়াস বলে থাকে, কিন্তু আমি লাইফ ব্লাডটা ইউজ করে থাকি, কারণ আপনি এনার্জি ছাড়া কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এনার্জি যেরকম আহ, অনেকে বলে থাকে যে এরকম প্রোডাকশন প্রসেসে ক্যাপিটাল এবং লেবার থাকলে ইউ ক্যান প্রডিউস দ্য আউটপুট, বাট আমার যেটা কথা হচ্ছে গিয়ে এনার্জি যদি না থাকে আপনি কিভাবে ক্যাপিটাল রান করাবেন, কিভাবে লেবারের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করাবেন। কাজেই এনার্জিটা আমাদের প্রতিনিয়ত জীবনে সবখানেই আছে। আপনি কনজাম্পশনের কথা বলেন, আমাদের আজকের এই যে সেমিনার, আজকের যে লেকচার, এটাও কিন্তু এনার্জি ছাড়া হতো না। আমরা যে রেগুলার ক্লাস নিচ্ছি, বাড়িতে যেরকম সুযোগ সুবিধাগুলো এখন ভোগ করছি, সবগুলোই কিন্তু এনার্জি আছে। কাজেই আমাদের ইকোনমি বলেন, আমাদের সোসাইটি বলেন, আমাদের হাউস হোল্ড লেভেলের যে ডেইলি অ্যাক্টিভিটিস বলেন, সবকিছুতেই কিন্তু এনার্জির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আবার আমরা যদি চিন্তা করি যে আমরা বলে থাকি যেরকম লং রান ইকোনমিক গ্রোথ, যেটা আমি বলি যেরকম দীর্ঘমেয়াদী ইকোনমিক গ্রোথের জন্য এখানে একটা প্রোডাক্টিভিটি কিংবা এফিসিয়েন্সি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই যে প্রোডাক্টিভিটি আমরা বাড়ানোর কথা বলছি, সেই প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এনার্জির একটা রোল আছে। তো যার জন্য হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে শুরু করছি যে পৃথিবীতে কোনো জাতি নাই যারা একটা হচ্ছে গিয়ে উইদাউট ইউজিং দ্য এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ দ্য এনার্জি তারা উন্নতি করতে পেরেছে। কাজে এনার্জিটা প্রত্যেকটা সরকার, যে কোনো দেশের, আপনি ডেভেলপিং কান্ট্রিজ বলেন, ডেভেলপ কান্ট্রিজ বলেন, অথবা অন্যান্য যেগুলো এমার্জিং কান্ট্রিজ বলেন, প্রত্যেকটা দেশের সরকারই কিন্তু চায় যেরকম তাদের এনার্জি সেক্টরটা খুব স্ট্রং হোক। কেননা উইদাউট হ্যাভিং এ সাউন্ড অ্যান্ড রিলায়েবল এনার্জি সেক্টর আপনি কিন্তু আপনাদের এই যেটা ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক যেটা গোলস, ওগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন না। কাজে এখানে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যাতে আমরা একটা এফোর্ডেবল, রিলায়েবল, আপনার সাস্টেনেবল এনার্জি তার সমস্ত স্টেক হোল্ডার্সরা পায়। তো আমরা যদি একটু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দেখি, যে আমাদের তো জানেন আমাদের ভিশন 2041 আছে, দেন আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো আছে, সেগুলো কিন্তু যেটা এসডিজি 7 সেটা একদম ডিরেক্টলি বলছে এনার্জির কথা, যেটা আপনার অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল, রিলায়েবল, সাস্টেনেবল অ্যান্ড মডার্ন এনার্জি ফর অল, যেটা হচ্ছে গিয়ে এসডিজি 7। কিন্তু আপনি যদি এসডিজির অন্যান্য গোলস গুলো দেখেন, ফর এক্সাম্পল এসডিজি 1 হচ্ছে গিয়ে নো পভার্টি, এসডিজি যেটা গোল 2 জিরো হাঙ্গার, দেন 3 গোল 3 গুড হেলথ, ওয়েল বিং, কোয়ালিটি এডুকেশন, দেন জেন্ডার ইকুয়ালিটি, আরেকটা যেটা আছে গোল 13 ক্লাইমেট অ্যাকশন। এগুলো কিন্তু ইনডিরেক্টলি এনার্জি এটাকে এফেক্ট করছে। যে আপনি যদি এনার্জি যদি এগ্রিকালচারাল সেক্টরে আপনি প্রোভাইড না করতে পারেন, আমাদের ইরিগেশন প্রসেসটা হ্যাম্পার্ড হবে। তারপর হচ্ছে কি যদি আপনি সাফিসিয়েন্ট এনার্জি এগ্রিকালচারাল সেক্টরে প্রোভাইড করেন, সেটা ফিউচারে যেটা আপনার ইল্ড রেট যেটা আমরা বলি, সেটাও কিন্তু একটা সাস্টেনেবল ম্যানারে ইনক্রিজ করাবে। কাজে আমি অনেক সময় আমাদের কোল্ড স্টোরেজের পরিবর্তন হয় দরকার হয়, আমাদের ই মার্কেটিং এর একটা ইস্যু আছে। কাজে আমরা যদি ওই নো পভার্টি, জিরো হাঙ্গার
এগুলোকে অ্যাচিভ করতে চাই, কিংবা আপনি কোয়ালিটি এডুকেশন আর জেন্ডার ইকুয়ালিটি, সবগুলোতে কিন্তু এনার্জি একটা রোল প্লে করে থাকে। তো এই জন্য আবারও বলছে যে এরকম প্রতিটা সরকারের one of the among the other goals যে এনার্জি সেক্টরটাকে তারা প্রায়োরিটাইজ করে এবং যে গোলস গুলো অ্যাচিভ করার চেষ্টা করে, যাতে এনার্জি সেক্টরটা একটা স্ট্রং থাকে। তো এখন আমরা যদি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, কিংবা সাউথ এশিয়ানের পার্সপেক্টিভে, যে কোনো ডেভেলপিং এমার্জিং কান্ট্রিজে কিন্তু যে তারা এনার্জি সেক্টরে একটা ক্রাইসিস ফেস করে আসছে। আপনি যদি 80-র দশক বলেন, 90-এর দশক বলেন, সবসময় কিন্তু একটা এনার্জি পাওয়ার ক্রাইসিস ছিল। এটা সাউথ এশিয়ান কান্ট্রি বলেন, এটা সাবসাহারান আফ্রিকান কান্ট্রিজ বলেন, কিংবা অন্যান্য যেগুলো কান্ট্রি এখন ডেভেলপ, একসময় তো তারা ট্রানজিশন রুট দিয়ে গিয়েছে, ওনারাও এনার্জি সেক্টরে প্রবলেম ফেস করেছে। এবং যখনই এনার্জি সেক্টরে প্রবলেম ফেস করা হয়, তখনও কিন্তু গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশেও কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে কিন্তু আমরা একটা কন্টিনিউয়াস এবং সর্ট অফ পারসিস্টেন্ট একটা প্রবলেম আমরা এনার্জি সেক্টরে ফেস করেছি, যেটা হচ্ছে কি আমাদের অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি খুব কম ছিল, এবং সবসময় একটা গ্যাপ ছিল যে ডিমান্ড এবং সাপ্লাই অফ ইলেকট্রিসিটি। তো যার জন্য আমরা দেখেছি যে এরকম 90 দশকে বিভিন্ন ডোনার এজেন্সি যারা আছে, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এবং প্রত্যেকটা সরকারি একটা রিফর্ম প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে, এবং ওই সময়টা প্রতিটা দেশ ওই রিফর্মগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে যে বিভিন্ন দেশে এনার্জি সেক্টরতে ইন্ডাস্ট্রি শক্তিশালী হয়েছে, তার জন্য কিন্তু ওই সময়টা ওই যে রিফর্মগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি রিফর্মের কথা একটু পরে আসছি। তো এই রিফর্মগুলো আরেকটা কারণে দরকার ছিল, যে আমার যে লং টার্ম এনার্জি সিকিউরিটি বলেন, কিংবা আমার ইকোনমিক স্ট্যাবিলিটি বলেন, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, এটা ধরেন স্বাধীনতার পর থেকে আমাদের একটা, আপনারা জানেন যে এরকম পপুলেশন একটা বড় ইস্যু বাংলাদেশের পার্সপেক্টিভে। একটা যেটা খুব বড় প্রবলেম বাংলাদেশের জন্য, আমাদের কিন্তু উই আর নট এ ভেরি এনার্জি রিচ নেশন। আমাদের কিন্তু একটু স্কেয়ারসিটি আছে, স্কেয়ারসিটি ইন দ্য ফসিল ফুয়েল রিসোর্সেস। তো এরপরে আরো যেটা হয়, আপনার একটা এফিসিয়েন্সি, স্পেশালি যে পাবলিক যে ইউটিলিটিস গুলা, ওদের কিন্তু ধরেন ডিকেড ওল্ড ইকুইপমেন্ট, অনেক পুরনো ইকুইপমেন্ট ইউজ করছে। আমাদের এখানে পাওয়ার থেফট আছে। তারপর এখানে আপনার ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একটা ইস্যু আছে, সেগুলো কিন্তু খুব তীব্র ছিল ওই 90-এর দশকে। তখন যেটা করলাম, আমি 92 সালের একটা তথ্য দেই, সেটা হচ্ছে কি 92 সালে আমাদের সিস্টেম লস ছিল 36%, শতকরা 36%। আমি যতটুকু ইলেকট্রিসিটি তৈরি করতাম, ওই এন্ড ইউজারের কাছে নিতে নিতে 36% এটা নষ্ট হয়ে যেত, এবং তখন দেশের মাত্র 15% লোক ইলেকট্রিসিটি পেত। তা আপনি যখন ডেভেলপমেন্ট প্ল্যানিং এগুলো যখন কাজ করবেন, এই একটা 80% কিংবা 70% লোকজনকে উইদাউট ইলেকট্রিসিটি রেখে আপনি তো কোনো পাওয়ার ডেভেলপমেন্ট চিন্তা করতে পারবেন না। কাজে তখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্পেশালি রিগোরাস কিছু প্রোগ্রাম নিয়েছিল, যেটা আমি যদি বলি যে এরকম রিস্ট্রাকচারিং অফ দ্য ইলেকট্রিসিটি ইউটিলিটিস। আমাদের ওই সময় যেটা ছিল স্বাধীনতার পরবর্তী থেকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এই একটা ইউটিলিটি ছিল যারা হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করতো, ওরাই ট্রান্সমিট করতো, ওরাই ডিস্ট্রিবিউট করতো। তার মানে ওই জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সব একটা সিঙ্গেল এন্টিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডই করতো। তো এখানে যেটা হয়, এখানে অবভিয়াসলি যে একটা আপনার এন্টিটি যখন সব কাজ করতে যাবে, তখন সেখানে একটা ইনএফিসিয়েন্সি চলেই আসবে। ইনএফিসিয়েন্টটা খুব এখানে প্রকট ছিল, যার জন্য প্রথম যে সরকার যে রোলটা করেছে আপনার, এটা শুধু বাংলাদেশের, অন্যান্য দেশেও, যে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে সেক্টরাল আনবান্ডলিং। আমরা প্রথমে হচ্ছে গিয়ে ওই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডটাকে ভেঙে ওই 90 দশকে একটা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড শুধু জেনারেশন দেখবে এবং ডিস্ট্রিবিউশনও দেখবে। পরে গ্র্যাজুয়ালি আমরা 90 দশকে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানিজ গুলা প্রতিষ্ঠা করেছি। তো এখানে যেটা হয়েছে, যখন আপনার এই ছোট ছোট ইউনিটে ভাগ করে দিবেন, তখন যেটা হয় যে আপনার ইট অ্যালাউ দ্য ম্যানেজমেন্ট, আপনার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডিফারেন্ট ধরেন টেকনিক্যাল ইস্যুগুলো যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো আছে, তখন তারা আর একটু বেটার ওয়েতে ওগুলোকে ফোকাস করতে পারে। যার জন্য হচ্ছে গিয়ে আপনার
ওই সেক্টরাল রিস্ট্রাকচারিং কিংবা আনবান্ডলিং যেটা 90 দশকে বাংলাদেশে হয়েছিল এবং অন্যান্য কান্ট্রিতে, তো ওটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন ছিল। তো যার জন্য কিন্তু আমরা এখন যে বিভিন্ন ডিবেট আছে যে কুইক রেন্টাল, তারপরে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টস, ওগুলো কিন্তু যে 96-এ যে আপনার ওই প্রাইভেটাইজেশন যে পলিসিগুলো তখন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, ওগুলোর জন্য কিন্তু এখন বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো বাংলাদেশের মার্কেটে, এনার্জি মার্কেটে জেনারেশনে, ইলেকট্রিসিটি জেনারেশনে অ্যাক্টিভ রোল প্লে করছে। তারপরে আরেকটা যেটা আপনার গুরুত্বপূর্ণ ছিল আপনার যে রেগুলেটরি কমিশন, যে একটা স্বতন্ত্র রেগুলেটরি কমিশন যারা হচ্ছে গিয়ে আপনার যে ইলেকট্রিসিটি এবং অল সর্ট অফ এনার্জি প্রাইস গুলা হচ্ছে গিয়ে তারা আপনার ডিটারমাইন করবে। তো ওরকম কিছু হচ্ছে গিয়ে আপনার আমাদের রিফর্ম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা আমি একটু বলতে চাচ্ছি, যে ওই ইনিশিয়েটিভ গুলো নেওয়ার পরেও কিন্তু এই দেয়ার ওয়াজ অ্যান অ্যাকুইট ক্রাইসিস। স্পেশালি বর্তমান সরকার যখন 2009 সালে ক্ষমতায় আসলো, তো দুটো প্রবলেম খুব অ্যাকুইট ছিল। এবং এইটা প্রবলেম একটা যে কোনো এনার্জি রিসার্চার দে শুড বি অ্যাওয়্যার অ্যাবাউট দিস টু প্রবলেমস। একটা হচ্ছে গিয়ে আপনার যে পুরা 2000 থেকে 2009 এই এক দশকে সবসময় যে ডিমান্ড 2000 মেগাওয়াটের মতো বেশি থাকতো কম্পেয়ার টু সাপ্লাই। কাজে সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে জেনারেশন বাড়াতে হবে। এবং আরেকটা যেটা বড় ইস্যু, আমাদের অলমোস্ট 90% ইলেকট্রিসিটি প্রডিউস হতে হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্যাস থেকে, একটা মনোফুয়েল ডিপেন্ডেন্সি। কিন্তু আমরা জানি যে এরকম যে রেটে আমরা এই ন্যাচারাল গ্যাস ইউজ করা হচ্ছে, তো সেটা হচ্ছে গিয়ে আমরা এক্সপেক্ট করতে পারি যদি ফার্দার কোনো ডিসকভারি কিংবা এক্সট্রাকশন না হয় 2031 সাল পর্যন্ত আমাদের ন্যাচারাল গ্যাস ইউজ করতে পারবো। যার জন্য হচ্ছে গিয়ে সরকার প্রথমে যেটা চেষ্টা করেছে যে কিভাবে জেনারেশনটা বাড়ানো যায়, এবং আরেকটা জিনিস যে এই ফুয়েল ডাইভার্সিফিকেশন, আমার ওই যে ন্যাচারাল গ্যাসের উপর ডিপেন্ডেন্সি কিভাবে কমানো যায়। তো সরকার প্রথম হচ্ছে গিয়ে ওই জিনিসটাকে ফোকাস করেছে। এবং এইটা কিন্তু এই যে এই ফোকাসটা, ইটস ভেরি মাচ ইন লাইন উইথ দ্য ফিউচার এনার্জি সিকিউরিটি ফর বাংলাদেশ, যেটা আমরা যদি সাস্টেনেবল লং টার্ম হিউম্যান ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, আমাদের ফিউচার জেনারেশনের কথাগুলো চিন্তা করি, ওগুলো কিন্তু এগুলোর সাথে অ্যালাইন করেই নেওয়া হয়েছিল। তো আমরা যদি এখন একটু চিন্তা করি, সেটা হচ্ছে কি ওই সময় যে পলিসিগুলো নেওয়া হয়েছিল, তার ফলে কিন্তু একটা আমরা যে বিভিন্ন সূচক আছে, বিভিন্ন ডাটা আছে, তথ্য আমরা বিশ্লেষণ করলে দেখতে পারি যে ইমপ্রুভমেন্টগুলা, হিউজ ইমপ্রুভমেন্ট, যে এনার্জি সেক্টরে বর্তমান সরকারের একটা অসম্ভব ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্টস আমি বলবো। যে এখন 99% লোক ইলেকট্রিসিটি পাচ্ছে। কেন পাচ্ছে? বিকজ ওই রিফর্মস গুলোর জন্য। আমি একটু পরে আসবো যে সরকারের এটা কিন্তু থিওরিতে আমি প্রুফ করা যায় যে সরকার হয়তো আমি অনেকে সমালোচনা করবে, আমি সেগুলো ইস্যুতে আসবো, যে এরকম ওভার ক্যাপাসিটির যে ইস্যুগুলো আছে, তারপরে কুইক রেন্টাল, বিভিন্ন প্রাইসিং এর ইস্যু আছে। হ্যাঁ, ডিবেট থাকবেই, কিন্তু আমাকে দেখতে হবে আমি একেবারে কিন্তু আমি একদম আই ক্যানট রিচ দ্যাট টার্গেট অফ অ্যাচিভিং লাইক সাস্টেনেবল এনার্জি জেনারেশন। আমাকে কিন্তু বিভিন্ন ফেজ বাই ফেজ আমাকে যেতে হবে। তো যেটা বলছিলাম যে জেনারেশনটা খুবই সাকসেসফুল হয়েছে আমাদের। ধরেন ওই সময় 2009 সালে 5000 মেগাওয়াটের মতো ইলেকট্রিসিটি তৈরি হতো। এখন যদি আমি গতকালকের ইনফরমেশন দেখি যে ধরেন 24,500 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি আছে। আমার 2009 সালে 47% লোক পেত ইলেকট্রিসিটি, এখন 99% লোক ইলেকট্রিসিটি পাচ্ছে। এগুলো সবই কিন্তু এসডিজির যে ভিশনগুলো বলেন, ভিশন 2021, ভিশন 2041, সবগুলোর সাথেই এটা অ্যালাইন। এবং আমাদের 2010 সালে একটা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ছিল, যেটা একটু রিভিশন হয়েছে 2016 সালে। তো এই যে এনার্জি সেক্টরের যে সাকসেস, ওটার জন্য কিন্তু আমরা কিন্তু গত এক দশকে ওই অলমোস্ট 7% করে ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করতে পারছে। এবং আমরা কিন্তু ওই বিকাম দ্য এশিয়ান টাইগার। আপনি ধরেন সোশিও ইকোনমিক যে ইন্ডিকেটরস গুলো আছে, আপনি যদি আমাদের ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রির সাথে কনসিডার করেন, বাংলাদেশ কিন্তু সবার উপরে আছে। তো কেন এটা সম্ভব হলো? এনার্জি সেক্টরটা অনেক ডেভেলপ দেখি আমরা হচ্ছে গিয়ে এই সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট গুলো অ্যাচিভ করেছি। এখন হচ্ছে গিয়ে যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে
এই যে গভর্নমেন্টের যে এই পলিসিগুলো, আমি আবারও বলছি দুটো কিন্তু ক্রাইসিস, খুব মেজর ক্রাইসিস ছিল। তো এই আমি বিভিন্ন অনেকে আমাকে অনেক কোশ্চেন করেছে যে ডোন্ট ইউ থিঙ্ক যে এটা এরকম এরকম বেশি আমরা কেন কুইক রেন্টাল নিয়ে আসলাম, আমরা কেন কোলে যাচ্ছি। তো তখন আমি হচ্ছে গিয়ে পড়াশোনা শুরু করলাম আমি, এবং যেটা আমি আমার যেটা পার্সোনাল ফিলোসফি বলতে পারেন, আমি এটাকে 3 প্রিন্সিপালস, একটা 4A থিওরিজ, এটা ইকোনমিক থিওরিজ, যে 3টা প্রিন্সিপাল যে কোনো দেশে একটা গভর্নমেন্ট যখন এনার্জি সেক্টরে রিফর্ম করছে কিংবা লং টার্ম এনার্জি সিকিউরিটির কথা চিন্তা করে এই ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিচ্ছে, তারা 3টা প্রিন্সিপালের কথা চিন্তা করে। কি কি? প্রথম হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে অ্যাক্সেসিবিলিটি, অথবা হচ্ছে গিয়ে যেটা আপনি বলতে পারেন হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি। আগে হচ্ছে গিয়ে আমার দেখতে হবে কিভাবে হচ্ছে গিয়ে আমার জনগণ ইলেকট্রিসিটি পায়। আপনার পুরা বিশ্বে এখনো হচ্ছে গিয়ে 2 বিলিয়ন লোক আপনার এনার্জি ছাড়া বাস করছে, এবং নেক্সট 40 বছরে এটা ডাবল হয়ে যাবে। এবং এই 90% যে এই যে উইদাউট ইলেকট্রিসিটি যে গোষ্ঠীটা আপনার বিশাল একটা জনগোষ্ঠী যারা ইলেকট্রিসিটি ছাড়া থাকবে, ওরা সব কিন্তু ডেভেলপিং কান্ট্রিজের জন্য। বাংলাদেশেও কিন্তু এনার্জি ডিমান্ড হচ্ছে গত 20 বছরে শতকরা 6.4 এই হারে বাড়ছে। কিন্তু আমাকে আগে দেখতে হবে আমি কি করলে আমার অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি বাড়াবো। সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম বর্তমান সরকার একটা খুব ভালো একটা উদ্যোগ, ওদের একটা কম্বাইন্ড এফোর্ট অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, অনারেবল উপদেষ্টা, স্টেট মিনিস্টার আর প্রাইম মিনিস্টার সবাই মিলে যে ডিসিশনগুলো নিয়েছে, এগুলো সবগুলোর আমরা ফসল এখন সুফল এখন ভোগ করছি। কাজে প্রথম টার্গেট হচ্ছে আমি কিভাবে এক্সেস অ্যাভেলেবিলিটি বাড়াবো, যার জন্য হচ্ছে আমাকে একটু কুইক রেন্টালে যেতে হয়েছে। এবং কুইক রেন্টাল কিন্তু বাংলাদেশই না, আরো কিন্তু অন্যান্য ইন্ডিয়া বলেন, অন্যান্য আফ্রিকার অনেক দেশও কিন্তু কুইক রেন্টালটা নিয়ে আসছে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে 3 to 5 ইয়ার্স ছিল, এখনো এটা কেন কন্টিনিউ করছে? হ্যাঁ, এটা কন্টিনিউ করছে এই কারণে যে আমার কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কিন্তু জেনারেশন কুইক রেন্টাল থেকে আসছে। কাজে আমি যদি হুট করে আমি যদি all of a sudden আমি কুইক রেন্টালের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে দিই, দ্যাট মাইট এফেক্ট আওয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড দ্য আদার ইকোনমিক অ্যাক্টিভিটিস। যার জন্য গভর্নমেন্ট কিন্তু বলছে যেরকম না, আমরা ফেজ বাই ফেজ এটা আস্তে আস্তে কমিয়ে দিব। আমরা আর নতুন করে কন্ট্রাক্ট করব না, আমরা এক্সিস্টিং যে কন্ট্রাক্টগুলো আছে ওগুলো রিনিউ করব না। কিছু কিছু ফার্ম রিটায়ারমেন্টে চলেও গিয়েছে। কাজেই আমার প্রথম দিক হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি। সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবিলিটি। আমাকে দেখতে হবে যেরকম আমার জনগণ কি স্বল্প মূল্যে ইলেকট্রিসিটি পাচ্ছে নাকি। যার জন্য হচ্ছে কি আপনার যে কিছু জিনিস যেগুলো আপনার ওই কোল একসময় ভাবা হতো এরকম যে কোল বেসড 35% চিন্তা করা হয়েছিল, যেরকম 2041-এ 35% ইলেকট্রিসিটি তৈরি হবে কোল থেকে, কারণ তখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট চিন্তা করেছিল যে কোলটা হচ্ছে গিয়ে চিপার। কিন্তু এখন কিন্তু আপনি যদি রিসেন্ট পত্রপত্রিকা দেখেন, কিংবা আমি যদি স্পেশালি আমি অনারেবল স্টেট মিনিস্টার নসরুল হামিদ স্যার এবং পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসেন, ওনাদের যদি বিভিন্ন পত্রপত্রিকায় ওনাদের যেগুলো মতামত দেখছি, ওনারা কিন্তু ক্লিয়ারলি বলছে যে দে আর গোয়িং টু রিভাইজ দ্য প্ল্যান, যে এখন যেহেতু কোল এক্সপেন্সিভ হচ্ছে এবং 21টার মধ্যে আপনার 3টা রেখে বাকি সবগুলা কিন্তু আলটিমেটলি যেগুলো একদম ইনিশিয়াল স্টেজে ছিল হয়তো শুরু করতে পারে না কাজ, ওগুলো কিন্তু সব আস্তে আস্তে আমরা বন্ধ করে দিবে গভর্নমেন্ট। তো ওই সময়টা কিন্তু গভর্নমেন্ট কিন্তু রিভিশন একটা পলিসির মধ্যে আছে, যে এমন না যে এরকম যে আমি ওখানে কোল করছি কোলে থাকবো। এখন হয়তো একটা ইস্যু আসবে, সেটা হচ্ছে গিয়ে আমি আগে ওটা বলিনি যে প্রথমে অ্যাভেলেবিলিটি, তারপর অ্যাফোর্ডেবিলিটি, এবং থার্ড যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি। তো একটা কান্ট্রি যখন অ্যাভেলেবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি ওই দুটো স্টেজ পার করে আসে, তারপর হচ্ছে গিয়ে রেসপন্সিবল প্রিন্সিপালস বিকামস মোর ডমিনেন্ট, তখন হচ্ছে গিয়ে আমার এনভায়রনমেন্টাল ইস্যুগুলো ইম্পর্টেন্ট। এটা থিওরিটিক্যালি বলাই আছে যে এরকম তুমি আপনারা আগে হচ্ছে গিয়ে ও দুটা এনশিওর করেন, তারপরে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস। So this is one way how I can blindly support the governmental activities. And 4A যেটা থিওরি, এর মধ্যে কিছু ওভারল্যাপিং আছে, যেরকম অ্যাভেলেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি,
অ্যাভেলেবিলিটি এবং যেটা অ্যাফোর্ডেবিলিটি, এই দুটা তো আমরা একটু আগে দেখেছি। আর বাকি যে দুটো, অ্যাপ্লিকেবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি, হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে যেটা মেইন, যেটা কনসার্নিং পয়েন্ট, এগুলা হচ্ছে গিয়ে আপনার দে আর ফোকাসিং অন দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অ্যান্ড টেকনোলজিস, এনার্জি টেকনোলজিস। আমি ওই জায়গাটা পরে আসবো। কাজে আমি যদি 3 প্রিন্সিপাল এবং 4S থিওরি পার্সপেক্টিভে দেখি, আমার কাছে পার্সোনালি মনে হয় যেরকম গভর্নমেন্ট একদম ঠিক পথে এগোচ্ছে। কেন আপনারা একটা জিনিস আবারও বলছি, আমাদের রিসোর্স কিন্তু একেবারেই কম, খুবই কম অন্যান্য দেশের তুলনায়। আমার এখন ওভার দ্য টাইম আমি ন্যাচারাল গ্যাসের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে দিচ্ছি, তো তখন হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি আমাকে তো অন্যান্য সেক্টর গুলাকে সাপোর্ট দিতে হবে। কাজেই গভর্নমেন্টের যেটা এখন প্ল্যান আছে, যেটা ওই এলএনজি বেসড পাওয়ার জেনারেশন যেটা ইম্পোর্ট করে নিয়ে আসবে, এখানে একটা ইস্যু আছে, দামটা খুব বেশি, দামটা খুব বেশি। কাজে এটাকে একটা কন্ট্রোল করতে হবে। গভর্নমেন্ট ইজ ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট দিস প্রাইসিং পলিসি অফ দ্য এলএনজি, সিন্স এটা অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে, এবং তারা কিছু কিছু অলরেডি রেগুলেটরি কমিশনকে তারা বলেছে এই জিনিসটাকে মনিটর করতে। কিছু কিছু প্রাইভেট কোম্পানি এটা খুব বেশি দামে বিক্রি করছে, কাজে গভর্নমেন্ট এই জিনিসটা চিন্তা করছে, এবং এর মাধ্যমে কিন্তু এইটার অ্যাকসেপ্টেবিলিটিও বেড়ে যাবে। হ্যাঁ, কোল যেটা বললাম যে 90% গভর্নমেন্ট এখন সিরিয়াসলি দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য রিভিশন। তারা চিন্তা করছে যে এরকম না, দিস ইজ দ্য রাইট টাইম, যে এরকম আমরা ফিউচারে এটাকে রিভাইজ করে আমরা নতুন করে চিন্তা করব। কাজে কোলের উপর ডিপেন্ডেন্সিও কমে যাবে। যে আমাদের যে 3টা মেগা প্রজেক্ট আছে সেগুলো থাকবে, এবং যেটা একসময় বলা হচ্ছিল যে আমাদের ক্লিন কোল, এবং কোলটা খুব চিপেস্ট একটা অপশন ধরা হচ্ছিল, কিন্তু এখন যেহেতু কোলটা একটু বেশি দাম মনে হচ্ছে কম্পেয়ার টু সোলার, এই জন্য এটা আপনার হয়তো গভর্নমেন্ট পরবর্তী যে রিভিশন করবে সেখানে কোলের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে দিবেন। নিউক্লিয়ারও একটা চিপেস্ট অপশন হিসাবে আমাদের ইয়েতে থাকবে, এজেন্ডে থাকবে, কারণ আমার অপশন কম। কাজে আমি যদি আবার আপনার যদি ডিপেন্ডেন্সি হয়ে যায় একটা পার্টিকুলার ফুয়েলের উপরে, তাহলে সেটা আবার এনার্জি সিকিউরিটিকে এফেক্ট করবে, যার জন্য একটু ডাইভার্সিফিকেশন দরকার। তারপরে যেটা আসছে কুইক রেন্টাল কোম্পানি গুলা, 2020 সালেও 34% আপনার ওই যে ইয়ে হতো, আপনার লিকুইড ফুয়েলের ইউজটা হতো, যেগুলো সব ইম্পোর্টেড, যার জন্য ওই জেনারেশন কস্টটা খুব বেড়ে যাচ্ছিল। কিন্তু তারপরে আমি যেটা বলতে চাই যে জেনারেশন কস্ট কিন্তু আমাদের এখনো ইন্ডিয়া পাকিস্তানের থেকে কম আছে। তো এখন এখানে এই কুইক রেন্টালে গভর্নমেন্ট যেটা করতে পারে ওভার দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স, 2-1 বছরে এটার উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে সম্পূর্ণ ফোকাসটা করতে পারে রিনিউয়েবলের উপরে। হ্যাঁ, গভর্নমেন্ট হয়তো এরকম বলতে পারে ওদের অলরেডি আপনার ইয়ে আছে, এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, তো ইট মাইট বি ভেরি গুড ওয়ে অফ থিঙ্কিং যে আমরা এটাকে কি কোনোভাবে রিনিউয়েবলে কনভার্ট করা যায় নাকি। তো ওদেরকে আমরা তো ইনসেন্টিভ দিতে পারি, এনকারেজ করতে পারি, সো দ্যাট কুইক রেন্টাল তেল ইউজ না করে রিনিউয়েবলের উপর যদি ফোকাস করে। কারণ আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের যেটা গভর্নমেন্টাল যেটা পলিসি, আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জির উপর আমার ডিপেন্ডেন্সি উইল ইনক্রিজ আপ টু 17%। এখন কিন্তু অ্যারাউন্ড 3-3.5%, সেখান থেকে কিন্তু 17%। এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই বড় আকারে কিন্তু রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট বাংলাদেশের ক্ষেত্রে পসিবল না। কাজে গভর্নমেন্ট এখন ওই স্মল স্কেলে, স্পেশালি যেটা আমাদের সোলার এনার্জি, উই আর ব্লেসড, আমাদের সূর্যের আলো যেটা দরকার সোলার হোমের জন্য সেটা আছে। কাজে গভর্নমেন্ট ওখানেও খুব একটা আমি বলবো যে একটা গুড গভর্নেন্সের একটা নিদর্শন রেখেছে। এরপর আরেকটা যেটা আমাদের ইস্যু, সেটা হচ্ছে কি আপনার ওই আমাদের ক্রস বর্ডার ট্রেডিং এ যেতে হবে। আমাদের যেহেতু বাংলাদেশ সমতল ভূমি, ওই হাইড্রো পাওয়ারের কিন্তু অপশনটা ওভাবে নাই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলা কিন্তু অনেক, আমি যদি নেপালের কথা চিন্তা করি, তারপরে ভুটানের কথা চিন্তা করি, ওদের কিন্তু স্পেশালি ভুটান অনেক কিন্তু এক্সেস সাপ্লাই আছে। সো উই ক্যান ফাইন্ড ইট আউট যেরকম আমরা কিভাবে ইট মাইট বি বাইল্যাটারাল অথবা মাল্টিল্যাটারাল, আমরা ওখান থেকে কিভাবে পাওয়ারটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। কাজে যেটা হচ্ছে গিয়ে আমাকে ওই ক্রস বর্ডার এবং রিনিউয়েবল আমাকে আস্তে আস্তে ফোকাস করতে হবে। স্পেশালি রিনিউয়েবলটা এত ইম্পর্টেন্ট, এবং গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার, কারণ এখন কোভিড এর জন্য কিন্তু আপনার একটা বিশাল জনগোষ্ঠী গ্রামে চলে গিয়েছে। কাজে আপনি যদি এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বলেন, অফ ফার্ম অ্যাক্টিভিটিস বলেন, সেখানেও কিন্তু এখন রিনিউয়েবল কিন্তু
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং গভর্নমেন্ট সেটা খুব সিনসিয়ারলি দেখছে, এবং বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই যে রিনিউয়েবলটা একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা আপনার ফিউচার একটা পলিসি এজেন্ডা ইন দ্য এনার্জি সেক্টর। একটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি, যেটা লার্জ স্কেলে কেন সম্ভব না, একটা হচ্ছে কি ধরেন আপনি যদি ওই 100 মেগাওয়াট সোলার এনার্জি তৈরি, ইলেকট্রিসিটি তৈরি করতে যান, আপনার 100 একর ল্যান্ড লাগবে। কিন্তু আপনি যদি 100 মেগাওয়াট অন্য কোনো সোর্স থেকে তৈরি করতে যান, তাহলে আপনার এটা অর্ধেকে নেমে যায়, 6 একর ল্যান্ডের সম্ভব। কাজে গভর্নমেন্ট এখনো যে বিভিন্ন যে স্মল রুফ টপ, যেটা আপনার ওই যে সোলার আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসগুলো দেখছে, যে স্মল স্কেল সোলার যেটা টেকনোলজি গুলো আসছে ওগুলো ইউজ করে দেখছে। তারপরে যেটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কিন্তু যেটা স্কিল ম্যান পাওয়ার, এখানে কিন্তু আমরা একটু পিছিয়ে আছে, এবং গভর্নমেন্ট এটা অ্যাকনোলজও করেছে, এবং গভর্নমেন্ট এখন বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে এনার্জি সেক্টরে যেটা আপনার ম্যান পাওয়ার, তাদের স্কিলটা হচ্ছে গিয়ে বাড়ানোর চেষ্টা করছে। যে আমাদের কিন্তু অনলি 25% অফ দ্য এনার্জি সেক্টর ওয়ার্কফোর্স আপনার স্কিল ক্যাটাগরিতে আছে। এই যে গভর্নমেন্ট এখন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ওদের স্কিল গুলাকে বাড়ানোর চেষ্টা করছে। তো এছাড়া আপনার আরেকটা যেটা খুব আমাদের গভর্নমেন্টের আমি দেখলাম, যে বায়োগ্যাস জেনারেশন। রিনিউয়েবল তো অনেক ডাইমেনশন আছে, এর মধ্যে বায়োগ্যাস হচ্ছে গিয়ে এটা আগামী 2 বছরের মধ্যে ঢাকার মধ্যে আপনার বায়োগ্যাস জেনারেশন তৈরি করা হবে। তো সেখানেও গভর্নমেন্ট কাজ করছে, এবং আপনার বিভিন্ন দেশের সাথে, সুইডেনের সাথে বায়োগ্যাসের জন্য আপনার নেগোসিয়েশন হচ্ছে, তারপরে ইউএসএ, দেন আপনার জাপান, চায়না, সবার সাথে ডিসকাশনটা ওপেন রেখেছে, যার সাথে মানে আপনার ওভারঅল যাতে রিনিউয়েবল আমরা কনসেন্ট্রেশনটা করতে পারি। তো এখানে আরেকটা যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, হ্যাঁ একটা আপনারা হয়তো অনেকে বলবেন যে কেন এই ডিমান্ড যেখানে 8,000 সেখানে আপনার 24,000 20,000 এত কেন করা হচ্ছে। এটা কিন্তু ওই ডিমান্ড এস্টিমেশন থেকে এসেছিল, ডিমান্ড এস্টিমেশন থেকে এসেছিল। এবং আপনার যদি আমাদের যে আপনার যে আনপ্ল্যান আরবানাইজেশন বলেন, কিংবা এরকম হাউস হোল্ডের আপনার কখন কিভাবে ইউজ করছে, এটা কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। কাজে আমাদের যে 2000 আপনার 40 সালে 60,000 মেগাওয়াট, কিংবা আমরা চিন্তা করা হয়েছিল যে এরকম 21 সালে ডিমান্ডটা যতটুকু হবে 16,000 কিংবা 18,000, তার থেকে কম কেন হচ্ছে, এটা হচ্ছে কি আনপ্ল্যান আরবানাইজেশন এবং নানাবিধ কারণে কোভিডের জন্য এটা কমে গিয়েছিল। তো এখন হচ্ছে কি আমার জেনারেশনে আমরা কিন্তু ভালো হয়েছে। এখন যেটা গভর্নমেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে কি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। এখানে আপনার অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট গ্রিড, প্রিপেড মিটারিং এর জিনিসগুলো চলে আসছে, উইচ ইজ রিয়েলি ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তারপরে হয়তো আমাদের হেলথের যে ইস্যুগুলো আছে, ইমপ্রুভ কুক স্টপস, ওগুলোকে ফোকাস করা যেতে পারে। দেন আপনার একটা যেটা আমাদের কিন্তু এটা আরেকটা জিনিস যেটা মাইট ওয়ার্থ কনসিডারিং, যে ইলেকট্রিসিটি বিলটা হচ্ছে গিয়ে টাইম অফ ইউজিং। কারণ অনেকে হচ্ছে গিয়ে আপনার উইদাউট কোনো চিন্তা ভাবনা ছাড়াই এসি ছেড়ে আপনার ইউজ করছে, কাজে ওখানে টাইম অফ ইউজিং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখন হচ্ছে গিয়ে শতভাগ বিদ্যুতায়নের একদম আমরা গভর্নমেন্ট হ্যাজ অ্যাচিভড এ সিগনিফিকেন্ট সাকসেস, যে 100% বিদ্যুৎ হয়ে গেছে মুজিব বর্ষে, ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন হচ্ছে অন্যান্য যে ইয়েগুলো আছে, যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, রিনিউয়েবল, এগুলোতে ফোকাস করলে আমি মনে করি যে এরকম বাংলাদেশের যে ভিশন আছে এবং এনার্জি সেক্টরে বাংলাদেশ একটা মানে রোল মডেল হয়ে থাকবে বাকি বিশ্বের কাছে। এবং ওই ওভার ক্যাপাসিটির ইস্যুগুলো আস্তে আস্তে একটু ক্যালকুলেটিভ ওয়েতে দেখতে হবে। কিন্তু এটা অ্যাজ মেনশন ভেরি ডিফিকাল্ট। এটা ইন্ডিয়াতেও কিন্তু 1.5 লাখ মেগাওয়াটের মতো সাপ্লাস থাকে। তো এখন হচ্ছে গিয়ে এগুলো সবকিছু একটা নতুন ভাবে একটু যদি কিছু আমাদের এই প্রায়োরিটি গুলো একটু রিভাইজ করে নতুন একটা পাওয়ার প্ল্যান করে আমরা আরেকটা মিডল টার্ম একটা প্ল্যান করি, এবং সেই ক্ষেত্রে আই এম ভেরি ভেরি কনফিডেন্ট দ্য ওয়ে দ্য গভর্নমেন্ট হ্যাজ শোড সাকসেস ইন দ্য লাস্ট 10 years, আগামী পরবর্তীতেও এনার্জি সেক্টরের র্যাপিড ডেভেলপমেন্ট হবে, যেটা আলটিমেটলি আমাদের ইকোনমির উপরেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে।